গুমসহ বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে, যেমন গুম অধ্যাদেশ। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। সংসদে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত, সরকারের সদিচ্ছার অভাব নেই, মত আইনমন্ত্রীর। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই, আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই। সংসদে বিএনপির ভূমিকাকে ফ্যাসিবাদী কায়দা বলে সমালোচনা জামায়াত আমিরের। বিএনপি শুরু করে দিয়েছে সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায়, আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। দেশ পরিবর্তনে প্রধান বাধা সরকার, মন্তব্য নাহিদের। বর্ষবরণে চারুকলায় শোভাযাত্রা শুরু সকাল ৯টায়, কয়েক স্তরের নিরাপত্তা। উৎসবমুখর এই অনুষ্ঠান যাতে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ২৫০০ টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে চায় সরকার। কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরো স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। যুদ্ধের কারণে ঝুঁকিতে রপ্তানি ও রেমিটেন্স, বললেন তথ্যমন্ত্রী। সংলাপ ব্যর্থ হলেও আলোচনা অব্যাহত রাখার বার্তা ইরান ও যুক্তরাষ্ট্রের। ফের সংঘাতের শঙ্কা, মোকাবেলায় প্রস্তুত বলছে তেহরান। চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। শিল্প অঙ্গনের শোকের ছায়া, মুম্বাইয়ে শিবাজি পার্কে শেষকৃত্যকাল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। আলোচনার পরও গুম, মানবাধিকার কমিশন সহ কয়েকটি বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা হলেও সংবিধানে না থাকায় গণভোট নিয়ে আলোচনা হবে না। অধ্যাদেশগুলো পরবর্তী সময়ে যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও। বলেন, এ বিষয়ে সরকারের সদিচ্ছার কমতি নেই। সংসদ চলমান না থাকলে জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতির জারি করা সাময়িক আইনই হলো অধ্যাদেশ। এ অধ্যাদেশ সংসদে উত্থাপনের পর ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। গত ১২ মার্চ সংসদের প্রথম কার্যদিবসে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে সেখানে পাঠানো হয়। ২ এপ্রিল বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদন অনুযায়ী সংসদের চূড়ান্ত নিষ্পত্তিতে ১১৩টি অধ্যাদেশ অনুমোদন পেলেও ৭টি অধ্যাদেশ রহিত করা হয়েছে। অন্যদিকে গণভোট, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুদক অধ্যাদেশ সহ ১৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপনই করা হয়নি। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ এরই মধ্যে কার্যকারিতা হারিয়েছে। সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত এসব অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদে আলোচনার জন্য পর্যাপ্ত সময় পাওয়ার পরও বিরোধী দল বাইরে গিয়ে এসব বিষয়ে ভুল ব্যাখ্যা দেয়া তাদের রাজনীতির অংশ। আইনমন্ত্রী বলেন, রহিত হওয়া অধ্যাদেশগুলো সংশোধনের মাধ্যমে যাচাই বাছাই করা হবে। ১১৭টাকে মোটামুটি আইনে পরিণত করেছি, বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে। সবগুলো আইনে যাচাই বাছাই করার প্রক্রিয়া নিয়েই মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা ডিসকাশনের জন্য উদ্যোগ নিয়েছি। তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে, যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ,
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব। আমরা যদি এররগুলো রেখে এই আইনগুলো রেখে দিই, তাহলে গুম কমিশনের যে এখতিয়ারটা দেওয়া হয়েছে, তাতে করে যারা গুমের শিকার তারাই অবিচারের শিকার হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গুম কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, স্বতন্ত্র সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, মানবাধিকার কমিশন সহ 7টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিতকরণের ফলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরে গেছে বলে মনে করছে বিরোধী দল। আইনমন্ত্রী বলেন, যারা বলছেন এসব অধ্যাদেশ বাদ হয়েছে তারা মূলত এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি পার্লামেন্ট উত্তর দিতে যে বলেছিলাম, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য সব পড়েছেন, শুধু অতটুকু পড়েননি যতটুকুতে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেওয়া আছে। সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, স্বাধীনতার পর এই প্রথম এত দ্রুত এতগুলো অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ হলো। ল্যাপস হওয়া অধ্যাদেশ সংসদে উত্থাপন হলেও গণভোট অধ্যাদেশ নিয়ে আর আলোচনা নয়, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। আমরা খুব আন্তরিকভাবে চেয়েছি বিরোধী দলের মাননীয় বন্ধুগণ বা সদস্যবৃন্দ তারা যেন পার্টিসিপেট করতে পারে, কিন্তু সময় এতই কম্পালশন ছিল, এতই বাধ্যবাধকতা ছিল যে আমরা আর পারিনি। দুই মন্ত্রী এবং চিফ হুইপ সংবাদ সম্মেলনে বলেন, 111-এর সময় 122টি অধ্যাদেশ হয়েছিল, পরবর্তীতে মাত্র 54টি আইনে পরিণত করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের করা তার চেয়ে বেশি অধ্যাদেশ আইনে পরিণত করেছে। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে মত বিনিময় সভায় এনসিপি প্রধান নাহিদ বলেন, বাংলাদেশ পরিবর্তনে প্রধান বাধা বর্তমান সরকার। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অনুষ্ঠানে 24 জুলাই আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করায় ক্ষোভ প্রকাশ করেন। 70% একটা ভোটেই হচ্ছে গণভোটে হ্যাঁ জয় হয়, তারপরেও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলে করা হচ্ছে, তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি ক্ষমতার মসনদে বসে নতুন ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। যে প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল, যে প্রতিষ্ঠানগুলোকে তারা স্বাধীন সার্বভৌমভাবে চলার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে ওই প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। মতবিনিময় সভায় এনসিপি প্রধান বলেন, বাংলাদেশ পরিবর্তনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার। সরকার গঠন হওয়ার পর থেকে দেশ আবার পুরানো পথেই হাঁটছে। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা দেশের মানুষের উপর ফের চাপিয়ে দিতে চাইছে দলটি। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বলেন, গণ অভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতি ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে ঢাকা সেনাবাহিনীর দরবারে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বিশেষ দল বা পরিবারের সম্পদ নয়, এটি রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিলেন তারেক রহমান। সেনানিবাসে পৌঁছে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দরবারে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। সশস্ত্র বাহিনী তথা আপনাদের অভাবনীয় সাফল্য আজ বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তিকে করেছে উজ্জ্বল। সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে পরাজিত করতে পারবে না, বলেন সরকার প্রধান। জুলাই আন্দোলনে দেশ ও জাতির সুরক্ষায় সেনাবাহিনীর অসাধারণ ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। জনগণের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। এর ভিত্তিতেই গড়ে ওঠা এক অটুট বন্ধন। এই বন্ধনই আপনাদের শক্তি এবং প্রেরণা হিসাবে কাজ করবে। পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনোই বিকল্প নেই। সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। যেন ভোর বিহানে ডেকে ওঠার অপেক্ষা, সব ধর্ম সব বর্ণের মানুষের নতুন এক জাগরণের অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বাংলা বর্ষবরণের তুমুল প্রস্তুতি। দিন রাত এক করে কাজ করে চলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এসব দেখতে গিয়ে যেন থমকে যাচ্ছে যান্ত্রিক নগর জীবন। চারিদিকে যেন জীবন্ত হয়ে উঠছে কল্পনার সব চরিত্র, সব মুখ স্থির, তবু যেন কথা বলছে। অপেক্ষা করছে পহেলা বৈশাখে রাজপথে বৈশাখী শোভাযাত্রার ঢেউয়ে মিলিয়ে যাওয়ার। ক্যানভাসে অদম্য চোখের কল্পনা, একটু একটু করে ফুটে উঠছে শিকড়ের উৎসব বাংলা বর্ষবরণ। সময় খুবই কম, এই জন্য সবাই অনেক ব্যস্ততার মধ্যে কাজ করছি। নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন ভাবনায় রূপ পাচ্ছে প্রতীকী মোটিভ। প্রধান আকর্ষণ বিশাল আকারের মোরগের প্রতিকৃতি, যেন ঘোর অমানিসা কাটাতে ভোর বিহানে ডেকে উঠবে। মোরগ হচ্ছে আপনার ভোরবেলা ডাক দেয়, একটা নতুন সকাল হয়, নতুন সূর্য উঠে। দেশ জুড়ে বাউল শিল্পীদের উপর হামলা মামলার প্রতিবাদ জানাতে যেন সুর তুলতে উদ্যোগ এই বিশাল দোতারা। মোটিভ থাকছে আরো, সব মানুষের সহাবস্থানের বার্তা নিয়ে থাকছে শান্তির পায়রা। নতুনকে স্বাগত জানানো, তো যেই জায়গায় আর বৃহত্তর মানুষের সমাগম, এখানে কালার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনের উপরে। সর্বোপরি সাজগোজের পরিবর্তন আসে। মঙ্গলবার আসছে নতুন বাংলা বছর 1433। নবপ্রাণে জাগরণের অপেক্ষা দেশ জুড়েই। চারুকলার এই আয়োজন কেবল একদিনের শোভাযাত্রা নয়, বরং সমসাময়িক অসঙ্গতির বিরুদ্ধে সুতীব্র সাংস্কৃতিক লড়াইয়ের নাম। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বাংলা নববর্ষ 1433 উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নির্বিঘ্ন রাখতে বহুমাত্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। বর্ষকেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা ডিএমপি সহ অন্যান্য পুলিশি ইউনিট বা অন্যান্য ইউনিট মনিটরিং করবে। শোভাযাত্রার পুরা রুটটি নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। শোভাযাত্রার পাশ হতে বিকল্প পথে শোভাযাত্রা সমবেত হওয়া যাবে না, তবে শোভাযাত্রার শেষ দিকে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। কৃষির নতুন দিগন্ত উন্মোচনে প্রথমবারের মতো চালু হচ্ছে কৃষক কার্ড। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার কৃষি কার্ড বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে একসাথে 11 উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করা হবে। প্রথম দফায় পাবেন 22,065 জন কৃষক। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কৃষক কার্ড নিয়ে কোনো রাজনীতিকরণ হবে না। কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে। দেশের কৃষিকে আরো এগিয়ে নিতে কৃষি কার্ড কার্যক্রম চালু করছে সরকার।
এর মাধ্যমে কৃষকরা প্রণোদনা ও সেবা গ্রহণ করবেন। সংশ্লিষ্ট ডিলারের কাছে সরবরাহ করা মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য, প্রাণীখাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় করতে পারবেন। তৃতীয়ত, কৃষকের জন্য কৃষি উপকরণ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগবালাই দমনের পরামর্শ সহ 10টি সুবিধা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। আত্মনির্ভর বাংলাদেশ। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিমন্ত্রী জানান, প্রথম দফায় 22,065 জন কৃষক পাবেন কৃষক কার্ড। শুধু পুরুষ নয়, নারী কৃষকরাও এই কার্ড পাবেন। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, প্রথম পর্যায়ে কৃষক কার্ড দিতে 8,34 লাখ টাকা খরচ হবে। আমরা সকল কৃষককে এই সুবিধা দিতে চাই। বর্তমান পর্যায়ে 8,34 লাখ টাকা মতো খরচ হবে, এইটা দেওয়া হবে এবং আস্তে আস্তে এগুলো বাড়ানো হবে। 180 দিনের মধ্যে প্রথম পর্যায়ের কৃষক কার্ড দেয়া শেষ হবে বলেও জানান তিনি। কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। অনুষ্ঠান ঠিক না। সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কাজ সহজ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সচিবালয়ের ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে রেমিটেন্স প্রবাহের ঝুঁকি আরও বাড়তে পারে। সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে এমন শঙ্কার কথা জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় বাংলাদেশি দূতাবাসগুলো কাজ করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের গতিপথ কোন দিকে, কতটা দীর্ঘায়িত হবে এই অসম যুদ্ধ, তার উপর অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ। কেননা দেশের মোট বৈদেশিক জনশক্তির 75 ভাগেরই অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দেশের অর্থনীতিতে যাদের অবদান বছরে $30 বিলিয়ন বেশি। সরকারের এই মন্ত্রী বলছেন, যুদ্ধের কারণে এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে এই অঞ্চলে জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ। যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই ঝুঁকি আরও বাড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট যদি খুব দীর্ঘায়িত হয়, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, ফলে সেখানে কিন্তু এটাও একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান। সৌদি আরব সহ কয়েকটি দেশে হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশি দূতাবাসগুলো। রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। এদিকে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। সেখানে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি। বাংলাদেশের জন্য আইন কিছুটা সহজ করতে মালয়েশিয়া সরকারকে আহ্বান জানানো হয়েছে বলে জানান মাহদি আমিন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। পাকিস্তান বৈঠকে মত পার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ইরান। তবে ওয়াশিংটনের অযৌক্তিক দাবির কাছে তেহরান নতি স্বীকার করবে না বলেও সাফ জানিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ গালিবাফ। এমন পরিস্থিতিতে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য বিপর্যয়ের মুখোমুখি হবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প অভিযোগ করেন, ইরান কৃত্রিম সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজগুলোর কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছে। এদিকে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালী ঘিরে যে কোনো ভুল সিদ্ধান্ত কঠিন পরিণতি ভোগ করতে হবে শত্রুপক্ষকে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।